নির্বাচনী সংস্কার শুধু নীতি নয়, এটা একটা জাতীয় ভবিষ্যতের প্রশ্ন। এবং এই গল্পের শুরু 21শে জুলাই 1993, যেদিন রক্ত ইতিহাস বদলেছিল। সে বছরই ভারতের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চালু করল ভোটার আইডি কার্ড। টিএন সেশন একা একজন মানুষ যিনি ভারতের নির্বাচনের রূপ বদলে দিয়েছিলেন। ভারতের ইতিহাসে যদি একটি নাম থাকে যিনি ভোট শব্দটাকে পবিত্র করেছেন, তিনি হলেন টিএন সেশন, প্রধান নির্বাচন কমিশনার। সেশন এসে বললেন, নির্বাচন যুদ্ধের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। নমস্কার, আমি সমিত সেনগুপ্ত, আপনারা দেখছেন B1। আজ আমরা আলোচনা করব ভারতের নির্বাচনী সংস্কার বা ইলেকশন রিফর্মস কেন আর শুধু প্রয়োজন নয়, এটা অপরিহার্য। সেই সঙ্গে নির্বাচনী সংস্কারকে ঘিরে রাজনীতি, আন্দোলন, মৃত্যুর বিষয়গুলো। নির্বাচনী সংস্কার শুধু নীতি নয়, এটা একটা জাতীয় ভবিষ্যতের প্রশ্ন। এবং এই গল্পের শুরু 1993-এর 21শে জুলাই, কলকাতা শহরে। 21শে জুলাই 1993, যেদিন রক্ত ইতিহাস বদলেছিল। সেদিন ধর্মতলা অঞ্চলে হাজার হাজার মানুষের ভিড়। তখন তৃণমূল নেই। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেস নেত্রী। তার দাবি ছিল একটা, এক ব্যক্তি এক ভোট, আর প্রত্যেক প্রকৃত নাগরিকের একটি পরিচয়পত্র। তখন পশ্চিমবঙ্গে অভিযোগ ছিল ভোট মানেই ভুতুরে ভোটার, ছাপ্পা ভোট, বুথ দখল, বাড়তি নাম তোলা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকে যাওয়া। সেই সময় রাজনীতি ছিল একেবারে অন্যরকম। অনেকেই বলতো, বঙ্গে ভোট মানে যেদিন শাসক দল চাইবে সেই দিনই ভোট হবে। ক্ষমতায় তখন বামফ্রন্ট, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ালেন। সেদিন পুলিশের গুলিতে প্রাণ গেল 13 জন যুবকের। সেই মুহূর্তে চিরদিনের মতো ইতিহাস লেখা হয়ে গেল। 21শে জুলাই শহীদ দিবস। সেই ঘটনার ঢেউ পৌঁছল দিল্লি পর্যন্ত। সে বছরই ভারতের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চালু করল ভোটার আইডি কার্ড। এই পরিবর্তনের পিছনে দাঁড়িয়েছিলেন একজন কিংবদন্তি আমলা, মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশন। টিএন সেশন একা একজন মানুষ যিনি ভারতের নির্বাচনের রূপ বদলে দিয়েছিলেন। ভারতের ইতিহাসে যদি একটি নাম থাকে যিনি ভোট শব্দটাকে পবিত্র করেছেন, তিনি হলেন টিএন সেশন, প্রধান নির্বাচন কমিশনার। চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই যেন বজ্রপাত। তার আগের নির্বাচন কমিশন ছিল প্রায় দাঁত নখহীন সরকারি তন্ত্র। অফিসাররা বলতেন, আরে কোথায় যুদ্ধে নামছি, এ তো শুধু নির্বাচন। সেশন এসে বললেন, নির্বাচন যুদ্ধের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। তিনি চালু করলেন কঠোর ব্যয় নিয়ন্ত্রণ, মডেল কোড অফ কন্ডাক্ট, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া, ভুয়ো ভোটার ধরার ব্যবস্থা, ভোটদানে পরিচয়পত্র হলো বাধ্যতামূলক, অপরাধী প্রার্থীদের ক্ষেত্রেও কড়াকড়ি করা হলো। চালু হলো নো আইডি নো ভোট নীতি। তার কাজ করার কঠোর ধরনের কারণে রাজনৈতিক নেতারা রীতিমতো ভয় পেতেন। কেউ বলতো ইনি ওয়ারশিপে থাকা জেনারেল, কেউ বলতো ইনি যেন গণতন্ত্রের ব্যাটম্যান। কিন্তু জনগণ বলতো, এটাই আমাদের আসল পাহারাদার। 1993-এর ভোটার আইডি কার্ড সেশন যুগেরই প্রতীক। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি, বিশেষ করে পশ্চিমবঙ্গে ও অসমে। এখন আসি মূল কথায়। দেশে নির্বাচনী সংস্কার কি জরুরি? কারণ ভোটার আইডি আসার পরেও সমস্যাগুলো শুধু রূপ বদলেছে। পশ্চিমবঙ্গ ও অসম ভারতের দুই সীমান্তবর্তী রাজ্য। দুটো রাজ্যেরই ইতিহাসে ইললিগাল ইমিগ্রেশন আছে এবং রাজনীতিও সেই অনুপ্রবেশকে কেন্দ্র করে বহুবার বদলেছে। সীমান্তের রাজনীতি, ভুয়ো ভোটার আর এসআইআর বিতর্ক। বাংলার রাজনীতিতে বহু দশক ধরেই অভিযোগ, ভোটার তালিকায় অস্বাভাবিক বৃদ্ধি, সীমান্ত পারের মানুষের নাম ঢুকে যাওয়া, ফেক ভোট, বুথ দখল, প্রশাসনের পক্ষপাত। বিশেষ করে 2000 সাল থেকে বহুবার অভিযোগ উঠেছে, রাজ্যের বেশ কিছু কেন্দ্রের ভোটার বছরে বছরে অস্বাভাবিকভাবে বাড়ছে। এটা কিভাবে সম্ভব? নভেম্বর মাসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য প্রকাশিত হয়েছে এসআইআর এর খসড়া তালিকা। সেই তালিকায় এ রাজ্যের প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। বাংলার রাজনীতি এখন ভোটার তালিকার যুদ্ধের উপর দাঁড়িয়ে গেছে। অসমে এনআরসি, ডি ভোটার, ইললিগাল ইমিগ্রেশন, সারা ভারতের বিতর্ক এখান থেকেই শুরু। অসমের গল্প আরও জটিল। 1979 থেকে 85 আসাম মুভমেন্ট শুরু হয়েছিল একটাই দাবিতে, অবৈধ অভিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। সেই আন্দোলনে প্রায় 850 জন মানুষের মৃত্যু হয়। তার ফল আসাম অ্যাকর্ড, যা উত্তর পূর্ব ভারতের মানুষের রাজনৈতিক সামাজিক সমঝোতার মাইল ফলক। 1985 সালের 15ই আগস্ট ভারত সরকার অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং অসম গণসংগ্রাম পরিষদের সঙ্গে স্বাক্ষরিত করে একটি ঐতিহাসিক সমঝোতা।
যা প্রায় 6 বছর দীর্ঘ অসম আন্দোলনের অবসান ঘটায়। 1979 থেকে শুরু হওয়া এই আন্দোলনের মূল দাবি ছিল অবৈধ বিদেশি অনুপ্রবেশ রোধ, ভোটার তালিকা শুদ্ধিকরণ এবং অসমীয়া জনগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা ও ভূমি সুরক্ষা করা। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ছিল বিদেশি শনাক্তকরণ ও প্রত্যাবাসন বা রিপার্টেশন, মানে হলো কোনো ব্যক্তি বা জিনিসকে তার নিজের দেশে বা উৎপত্তি স্থলে ফিরিয়ে নিয়ে যাওয়া। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে 1971 সালের 24শে মার্চের পর যারা বাংলাদেশ থেকে এসেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবে। এই তারিখটি মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে নির্ধারিত হয়। 1966 থেকে 71 সময়ের মধ্যে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হলেও তাদের ভোটাধিকার সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া চুক্তিতে অসমবাসীর সংস্কৃতি ও ভাষার অধিকার রক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভূমি ও চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত ছিল। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা জোরদার, জাতীয় পরিচয় বজায় রাখা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে প্রশাসনিক কাঠামো মজবুত করার কথা উল্লেখ হয়। আসাম অ্যাকর্ড শুধু প্রশাসনিক পদক্ষেপের দলিল নয়, এটি উত্তর পূর্ব ভারতের পরিচয় রক্ষার সংগ্রামের এক প্রতীক। তবে বাস্তবায়ন সংক্রান্ত জটিলতা, বিদেশি শনাক্তকরণ প্রক্রিয়ার ধীর গতি এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে চুক্তির বহু দিক আজও বিতর্কের কেন্দ্রে রয়েছে। নাগরিক সংশোধনী আইন বা সিএএ এবং এনআরসির আলোচনাও নতুন করে চুক্তির গুরুত্ব ও সীমাবদ্ধতা সামনে এনে দিয়েছে। সর্বোপরি অসম চুক্তি সাংবিধানিক সমাধান, আঞ্চলিক পরিচয় এবং জাতীয় স্বার্থ এই তিনের মধ্যে একটি ভারসাম্য গড়ে তোলার ঐতিহাসিক প্রয়াস বলে বিবেচিত হয়। কিন্তু এর কয়েক দশক পরে এনআরসিএলে শুরু হয় নতুন বিতর্ক। প্রায় 19 লক্ষ মানুষ তালিকার বাইরে। কারা প্রকৃত নাগরিক, কারা ডিভোটার? সব মিলিয়ে ভোটার তালিকা অসমে কার্যত একটা আগ্নেয়গিরি, যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। যদিও এনআরসি নিয়ে বিভিন্ন অভিযোগের পরে পুরো বিষয়টা নতুন করে সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন। ফেক ভোটার আইডি ভারতীয় নির্বাচনকে আজও সবচেয়ে বেশি দুর্বল করছে। ভোটার আইডি থাকলেও ফেক ভোট পুরোপুরি বন্ধ হয়নি, কারণ একাধিক ঠিকানা, একই ব্যক্তির দুরাজ্যের ভোটার, ডুপ্লিকেট এপিক, ভুয়ো বয়স বাড়ানো বা কমানো, মৃত মানুষের নাম রয়ে যাওয়া, সীমান্ত এলাকা থেকে নতুন নাম তোলা। 2022 সালে নির্বাচন কমিশন বলেছিল সারা দেশে 50 লক্ষেরও বেশি ডুপ্লিকেট বা সন্দেহজনক নাম বাদ দেওয়া হয়েছে। 1993 পর থেকে গত 30 বছর রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন হয়েছে। 1993 সালে ভোটার আইডি চালুর পর দেশের সাধারণ নির্বাচনে জাতীয় কংগ্রেস আর কখনো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর এখন সেই কংগ্রেস ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছে। বিষয়টা কাকতালীয় হলেও বেশ ইন্টারেস্টিং অবজারভেশন। এই ভোট কারচুপি নিয়ে আলাদা করে একটা এপিসোড বানাবো। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন টিএন সেশনের করা ভোটার আইডি পরিষ্কার করলো কারা নাগরিক কারা নয়, আর তাতে ভোটের গণিত বদলে গেল। এটা অবশ্যই বিতর্কযোগ্য বিশ্লেষণ, তবে অস্বীকার করা যাবে না ভোটার আইডি ভারতের রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে। তাহলে এখন কি ধরনের ইলেকশন রিফর্ম জরুরি? আজকের ভারতে প্রয়োজন ভোটার তালিকার সম্পূর্ণ ডিজিটাল পরিশোধন, ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করা, মৃত ব্যক্তির নাম অটো ডিলিট করা, আধার এপিক লিঙ্ক করা, অবশ্যই গোপনীয়তা বজায় রেখে সীমান্ত এলাকার বিশেষ নজরদারি। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এই রাজ্যগুলোতে প্রয়োজন কড়া স্ক্রুটিনি। রাজনৈতিক ফান্ডিংয়ের স্বচ্ছতা। নির্বাচনে কালো টাকা চক্র ভাঙতেই হবে। ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট রেখে স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে। প্রতি কেন্দ্রেই বেশি ভিভিপ্যাট গণনা করতে হবে। হাইটেক অডিট সিস্টেম রাখতে হবে। ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আজকাল মানুষ ভোট দেয় তথ্য দেখে, আর গণমাধ্যম অনেক সময়ই পেইড ইনফরমেশন দিয়ে ভোটারদের সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত করছে। রাজনৈতিক দলগুলির গণতন্ত্রীকরণ, পরিবারতন্ত্র নয়, নেতৃত্ব আসুক প্রতিযোগিতায়। নির্বাচনকে অপরাধ মুক্ত করতে হবে। অপরাধী প্রার্থী নিষিদ্ধ হলে রাজনৈতিক সংস্কৃতি পরিষ্কার হবে। 21শে জুলাই 1993 সেই দিনের রক্ত আমাদের শেখায় গণতন্ত্র শুধু ভোটে নয়, গণতন্ত্র থাকে ভোটকে রক্ষার লড়াইয়ে। টিএন সেশন আমাদের শেখালেন একজন মানুষও গোটা মরচে পড়া ব্যবস্থাকে বদলে দিতে পারে। আজ আবার প্রয়োজন ঠিক সেই রকম সাহস, শুদ্ধতা, নিরপেক্ষতা, কারণ ফেক ভোটার ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। ইল্লিগাল ইমিগ্রেশন ভোটের গণিত বদলে দিতে পারে। দুর্বল ভোটার তালিকা মানে দুর্বল ভবিষ্যৎ, আর পরিষ্কার নির্বাচন মানে শক্তিশালী দেশ। ভারতের নির্বাচন পৃথিবীর সবচেয়ে বড়, একে সবচেয়ে স্বচ্ছ করতে হবে। শেষ কথা একটাই, একটি দেশকে বদলাতে লাগে নাগরিকদের ভোট, আর সেই ভোটকে সুরক্ষিত রাখতে লাগে নির্বাচনী সংস্কার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।